হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য নিউট্রিশন বিষয়ের ওপর সাজেশন সিরিজ শুরু করে দিয়েছি। আজকে তারই সেকেন্ড ভিডিওতে তোমাদের প্রথম ইউনিট অর্থাৎ পরিপাক ও শোষণের পুষ্টিগত পর্যায়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ, ওই অধ্যায়টা থেকে কোয়েশ্চেন আলোচনা করব। তার সাথে সাথে অনেক ছোট ছোট ইনফরমেশান দেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো সেই জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এবার থেকে তোমাদের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত এমনি কোশ্চেন আনসার হতো, তোমাদের সাথে ছবি দিয়ে খুব সুন্দর করে পিডিএফটা বানিয়েছি, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে। আর অবশ্যই যদি পিডিএফ চাও আমাকে জানিও কমেন্টে। বংবালানের টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফগুলো অবশ্যই সবগুলো দিয়ে রাখি। তো চলো আজকে আর দেরি না করে আমরা শুরু করে দিই এই অধ্যায়টা, খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ। এখানে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের মোটামুটি 30-35টার মতন প্রশ্ন রয়েছে। সবগুলোই তোমাদের সাথে আলোচনা করব, শুধু উত্তর আলোচনা করব না, তার সাথে সাথে অনেক ইনফরমেশান আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন মানবদেহে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জারিত হয়ে শক্তি উৎপাদন হয়? ল্যাভুইশিয়ার। অপশানগুলো রয়েছে দেখো, ল্যাভুইশিয়ার, লেবিগ, ডারউইন, রবার্ট হুক। তো এখানের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে, এই যে মানবদেহে আমাদের যে খাদ্য উপাদানগুলো রয়েছে, আমাদের টোটাল যদি আমরা খাদ্য উপাদান দেখি 8টা খাদ্য উপাদান রয়েছে। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, খাদ্যতন্তু, ফাইটোকেমিক্যালস। তো এই যে এতগুলো খাদ্য উপাদান, 8টা খাদ্য উপাদান, তার মধ্যে আমাদের দেহে শক্তির চাহিদা পূরণ করে মাত্র 3টা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তো এই কথাটি, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জারিত হয়ে শক্তি উৎপাদন হয়, এটা প্রথম বলেছিলেন বা এটা পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী হচ্ছে গিয়ে মানে পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ল্যাভুইশিয়ার, যে জৈব যৌগ জারিত হয়ে তাপ শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দহনের ফলেই যে শক্তি উৎপাদন হয় সেটা বলেছিলেন বিজ্ঞানী লেবিক। তাহলে এখানে অপশান হয়ে যাবে দ্বিতীয়টা, লেবিক সঠিক উত্তর হবে। কিন্তু ল্যাভুইশিয়ার কিন্তু পর্যবেক্ষণ করেছিলেন যে জৈব যৌগ জারিত হয়েই আমাদের দেহে তাপশক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। কিন্তু এই যে পার্টিকুলার যে কোশ্চেনটা দিয়েছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জারিত হয়ে যে শক্তি উৎপাদন হয়, সেটা কিন্তু বলেছিলেন লেবিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলে পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নটা কি রয়েছে দেখো, মাড়ির ওপরে দাঁতের এনামেল আবৃত অংশকে কি বলা হয়? আচ্ছা, এই যে চ্যাপ্টারটা খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ, এখানে কিন্তু মেন তোমাদের যেটা পড়তে হয় পৌষ্টিক তন্ত্র সম্পর্কে পড়তে হয়। এবার পৌষ্টিক তন্ত্রের গঠনে যদি আমরা দেখি, সেখানে আমাদের দাঁতের গঠন, জীবের গঠন এইগুলো রয়েছে। তো সেই জন্য এই প্রশ্নটা, যে মাড়ির ওপরে যা দাঁতের এনামেল আবৃত অংশকে কি বলা হয়, এখানে দেখো আমরা যদি একটা দাঁতের গঠন দেখে নিই, তো দাঁতের গঠনের মধ্যে মোট 3টা পার্ট রয়েছে। তোমরা দেখো এখানে ছবিতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। একদম যেটা মাড়ি থেকে ওপরের অংশ, এটাকে ক্রাউন বলা হচ্ছে। আর যেটা মাড়ির পোর্শনটা, সেটাকে নেক বলা হচ্ছে। আর নিচের দিকের অংশটাকে রুট বা যেটাকে হচ্ছে দন্তমূল বলা হচ্ছে। তো এবার এই যে ক্রাউনের মধ্যে দেখো 3টে অংশ রয়েছে। ক্রাউনের যে একদম ওপরের যে সাদা অংশটা দেখো, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে এনামেল। আর তার ভেতরের যে অংশটা, ক্রাউন এনামেলের যে ভেতরের অংশটা, সেটাকে বলা হচ্ছে ডেন্টিন। তারও ভেতরে দেখো নার্ভ আর যেগুলো রক্ত নালিকা রয়েছে, সেই অংশটাকে বলা হচ্ছে পাল্প ক্যাভিটি। আর যেটা আমাদের যে মাড়িটা লাল রঙের অংশ, সেটাকে জিনজিভা বলা হচ্ছে। আর ভেতরের দিকের অংশ, যেটা দন্তমূলের যে ভেতরে যে রক্তনালী রয়েছে, সেই অংশটাকে বলা হচ্ছে রুট ক্যানেল। তো এটা পুরোটা একটা দাঁতের অংশ। তাহলে এখানে চেয়েছে তোমাদের মাড়ির ওপরে দাঁতের এনামেল আবৃত অংশ। দেখো এই যে এনামেল আবৃত অংশ, এটাকে কি বলা হচ্ছে? তাহলে এখানে ক্রাউন হয়ে যাবে সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ছবি দেখেই দেখো এই যে এনামেল আবৃত যে অংশটা, এটাকে ক্রাউন বলা হচ্ছে। আর এই যে এনামেল হচ্ছে গিয়ে দাঁতের
সবথেকে মানে আমাদের দাঁতের বলো আমাদের শরীরের বলো সবথেকে কঠিনতম অংশ যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন দেয় যে শরীরের সবথেকে কঠিনতম অংশ কোনটি, তাহলে তখন কি বলবে? তখনও কিন্তু এই উত্তরটা হয়ে যাবে শরীরের কঠিনতম অংশ কিন্তু এনামেলই হবে। আমরা কিন্তু হাড় বলতে পারবো না, হাড়ের থেকেও শক্ত কিন্তু এই এনামেল হয়ে থাকে। আর এনামেলের ভেতরের স্তর কোনটা, তখন বলবো ডেন্টিন। আর যদি বলা হয় যে মানে দন্তমূল, তাহলে যেটা মাড়ির ভেতরের অংশ রয়েছে সেটাকে বলা হয় দন্তমূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দাঁত সম্পর্কে, দাঁতের গঠন সম্পর্কে ছোট্ট করে বলে দিলাম তোমাদেরকে। আর এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ আসে তোমাদের পরীক্ষাতে, যে শরীরের কঠিনতম অংশ, তখন বলবে এনামেল। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক। দেখো আমাদের মুখগহ্বরের মধ্যে কি রয়েছে? মুখগহ্বরের মধ্যে আমাদের লালা রস রয়েছে, লালা গ্রন্থি নয়, লালা মানে মুখগহ্বরের মধ্যে লালা গ্রন্থি রয়েছে। তো সেই লালা গ্রন্থি থেকে লালা রস ক্ষরিত হয়। তো আমরা যদি দেখি লালা রস, আমাদের 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, অর্থাৎ 6টা। তো 3 জোড়া লালা গ্রন্থির মধ্যে তো এখানে যেটা দেওয়া রয়েছে যে কোন জোড়টা সঠিক, এইখানেই জানতে চেয়েছে। তো আমাদের 3 জোড়া লালা গ্রন্থি, এটাও প্রশ্নে আসে যে আমাদের লালা গ্রন্থি কতগুলো? 3 জোড়া। তো 3 জোড়া লালা গ্রন্থি কি কি সেগুলো একটু দেখি। প্যারোটিড গ্রন্থি, দেখো এই যে পোর্শনটা, এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই অংশটা যেটা কানের একদম নিচে নিচে যে লালা গ্রন্থিটা থাকে সেটাকে প্যারোটিড গ্রন্থি বলা হচ্ছে। আর এই প্যারোটিড গ্রন্থি কিন্তু সবথেকে বড় হচ্ছে গিয়ে বৃহত্তম, যদি বলা হয় লালা গ্রন্থি কোনটা, তখন অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে অপশান করবে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্রন্থি কিন্তু সবথেকে বড় লালা গ্রন্থি। নেক্সট, এখানে ছবি দেখেও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো যেটা রয়েছে যে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, যেটা সাবলিঙ্গুয়াল গ্রন্থিটা কোথায় রয়েছে দেখো, এই যে একদম হচ্ছে জিভের নিচের পোর্শনে যেটা রয়েছে, এই যে দাঁতের দেখো দাঁত রয়েছে, দাঁতের নিচের যে এই অংশটা, এটাই কিন্তু সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আর এই সাবলিঙ্গুয়াল গ্রন্থির পরে আরেকটা একদম নিচের চোয়ালের দিকে নিচের চোয়ালের নিচের অংশে রয়েছে, সেটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, বা যেটাকে হচ্ছে গিয়ে সাব ম্যাক্সিলারি গ্রন্থি বলা হয়। তো এখানে তাহলে এই 3টে দুটো দুটো করে থাকে, মানে দুপাশে প্যারোটিড গ্রন্থি, এপাশে একটা অপর পাশে একটা, আর এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডও তাই, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডও তাই। এই 3টের নাম ভালো করে মনে রাখবে। আর তারপরে সবথেকে বড় লালা গ্রন্থি প্যারোটিড গ্রন্থি। কিন্তু সবথেকে বড় লালা গ্রন্থি প্যারোটিড হলেও প্যারোটিড গ্রন্থি থেকে কিন্তু সবথেকে বেশি লালা ক্ষরিত হয় না। যদি এই ধরনের প্রশ্ন তোমাদের আসে যে সবথেকে বেশি লালাক্ষরণ কোন গ্রন্থি থেকে হয়, তখন কি উত্তর করবে? সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। যেটা মনে রাখবে, আমি যে কথাগুলো বলছি কিন্তু প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। লালারস যতটা আমাদের ক্ষরিত হয় তার 70% ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড থেকে। প্যারোটিড গ্ল্যান্ড থেকে কতটা পরিমাণ ক্ষরিত হয়? 25% লালা ক্ষরিত হয়। আর সাবলিঙ্গুয়াল থেকে সবথেকে কম 5% মতো লালা ক্ষরিত হয়। তাহলে যদি বলা হয় কোন লালা গ্রন্থির ক্ষরণ সর্বাধিক, তখন বলবে সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি, একই নাম ওই গ্রন্থিটার। আর যদি বলা হয় যে কোন গ্রন্থিটা সবথেকে বড় লালা গ্রন্থি, তখন অবশ্যই বলবে প্যারোটিড। অবস্থান দেখতেই পাচ্ছ ছবিতে, প্যারোটিডের অবস্থান কানের নিচে রয়েছে, আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহার নিচে দুপাশে অবস্থিত, আর সাব ম্যাক্সিলারি নিম্ন চোয়ালের দুপ্রান্তে অবস্থিত। আশা করি এখানে লালা গ্রন্থি সম্পর্কে যেটুকু ইনফরমেশন তোমাদের দরকার ছিল আমি দিয়েছি। এরপরে দেখো যে প্রশ্নটা এখানে আমি দিয়েছি এটা একটু অন্যরকম। এই যে লালা গ্রন্থি মানে কি, সেটা একটা বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থিতে সবসময় নালি দিয়ে যুক্ত থাকে, কারণ লালা যেটা উৎপন্ন হয় গ্রন্থিগুলো থেকে লালা মুখবিবর পর্যন্ত আসে। কিসের মাধ্যমে আসে? নালি দিয়ে আসে। তাহলে সেই নালিগুলোই এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন নালিটা কোন গ্রন্থির সঙ্গে যুক্ত রয়েছে। এখানে সঠিক জোড় নির্বাচন করতে বলা হয়েছে। দেখো প্রথম অপশান রয়েছে যে প্যারোটিড গ্রন্থিতে রয়েছে স্টেনসান নালি, প্যারোটিড গ্রন্থির সঙ্গে স্টেনসান নালি যুক্ত রয়েছে। সাবলিঙ্গুয়াল গ্রন্থির সঙ্গে হোয়ার্টন নালি যুক্ত রয়েছে। সাবম্যাক্সিলারি গ্রন্থির সঙ্গে রিভিনাস নালি রয়েছে। পৌষ্টিক গ্রন্থির সঙ্গে উইংসার নালি রয়েছে। এই নিচের 3টা কোনোটাও ঠিক নয়, সবগুলোই ভুল। প্রথম অপশানটাই ঠিক, প্যারোটিড গ্রন্থি স্টেনসান নালি দিয়ে যুক্ত হয়, যেটা লালাটা মুখ পর্যন্ত আসে এই স্টেনসান নালি দিয়েই আসে।
এবার সাবলিঙ্গুয়াল, তাহলে বাকি দুটোও জেনে রাখা উচিত। সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোন নালীর সঙ্গে যুক্ত থাকে? সাবলিঙ্গুয়াল গ্রন্থি যুক্ত থাকে রিভিনাস নালীর সঙ্গে। মনে রাখবে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি রিভিনাস নালীর সঙ্গে যুক্ত থাকে, আর সাব ম্যাক্সিলারি গ্রন্থি হোয়াটর নালীর সঙ্গে যুক্ত থাকে। প্রত্যেকটা নালীও কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে উইংসার নালীটা দেখা যায় অগ্নাশয় গ্রন্থিতে, পৌষ্টিক গ্রন্থিতে নয়। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মুখগহ্বরে লালারস মিশ্রিত খাদ্যের মণ্ডকে কি বলা হয়ে থাকে? তো এখানেও যে প্রশ্নটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট। মুখগহ্বরের মধ্যে লালারস মিশ্রিত যে খাদ্য তাকে কি বলা হয়? কাইল। অপশানে রয়েছে কাইল, কাইম, বোলাস, কোনোটাই নয়। মুখের মধ্যে লালা মিশ্রিত যে খাদ্যের মণ্ড তাকে বলা হয়ে থাকে বোলাস। আর আমাদের পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত খাদ্য রয়েছে, সেই পাকস্থলীর মধ্যে অর্ধপাচিত খাদ্যকে বলা হয় কাইম। আর যেটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাদ্যটা সম্পূর্ণ পাচিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় কাইল। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এটা এই অংশটা একটুখানি মনে রাখবে। তো তাহলে এখানে কি বলবে যে মুখগহ্বরের মধ্যে লালারস মিশ্রিত যে খাদ্য সেটাকে বোলাস বলা হয়, বোলাসটাই উত্তর হবে। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি। এই কাইলটা কি হবে? কাইল হবে যেটা ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাদ্যটা সম্পূর্ণ পরিপাক হয়ে যায়, তো সম্পূর্ণ পরিপাকের পর যে খাদ্যটা সেটাকে বলা হয় কাইল। আর কাইম কোনটাকে বলা হয়? যেটা পাকস্থলীর মধ্যে অর্ধপাচিত যে খাদ্যবস্তুটা থাকে সেটাকেই বলা হয় কি? কাইম। তো এবার মনে রাখবে কি করে? ভুলিয়ে যায় কাইম কাইল। যেখানে দেখো ল রয়েছে, পাকস্থলীতে ল রয়েছে, তো পাকস্থলীর মধ্যে যে খাদ্য সেখানে কোনো ল থাকবে না, কিন্তু পাকস্থলীর মধ্যে যে খাদ্যটা থাকবে সেটাকে কোনো ল, মানে সেই উচ্চারণটাতে কোনো ল থাকবে না। কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে ল নেই, তার মধ্যেই যে খাদ্যবস্তুটা থাকবে সেটাকে ল বলা, মানে তার মধ্যে ল রয়েছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আমি যেভাবে মনে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের স্থায়ী দন্ত সংকেত লেখো। তো এখানে আমাদের যে মানুষের দাঁত বিভিন্ন রকম হয়ে থাকে। তো মানুষের দাঁতের এখানে সংকেত প্রচুর পরীক্ষাতে দেয়। তো মানুষের স্থায়ী দন্ত সংকেত মানে পূর্ণবয়স্ক মানুষের মোট কটা দাঁত থাকে? পূর্ণবয়স্ক মানুষের মোট 32টি দাঁত থাকে। তো সেই 32টা দাঁতের মধ্যে কোন দাঁত কতগুলো থাকে সেইগুলোই এখানে আমরা জানবো। দেখো, আমরা যদি এখানে খুব ভালো করে অবজার্ভ করো ছবিটা ভালো করে দেখলেই উত্তর তোমরা করতে পারবে। দেখো প্রথম চারটে, একটা পাটিতেই আমরা দেখছি, একটা পাটির প্রথম চারটে দাঁত কি রয়েছে? ইনসাইজার। তারপরে দেখো তারপরে দুটো দাঁত রয়েছে ক্যানাইন, দুপাশে দুটো দাঁত রয়েছে ক্যানাইন। তারপরে দেখো চারটে দাঁত রয়েছে প্রিমোলার। তাহলে এখান থেকে দেখো 4, 5, 6 আর ওদিকে 4টে, তাহলে এখানে 6, 4, 10। আর মোলার দেখো রয়েছে 3টা। আমি এটা অর্ধেকটা পাটির কথা বলছি, মোলার 3টে রয়েছে, 3, 3, 6টা। তাহলে এখানে 10, 6, 16টা। যদি একটা মাড়িতে যদি 16টা দাঁত থাকে তাহলে উল্টো মাড়িতেও 16টা দাঁত রয়েছে, টোটাল 32টা দাঁত। তাহলে এটাকেই কিভাবে দন্ত সংকেতে প্রকাশ করা হয়েছে? দেখো এই যে সংকেতগুলো কিন্তু এই অর্ধেক পাটির জন্যই সংকেতটা দেওয়া হয়েছে, মানে এই এতটার জন্য, এই এতটা পোর্শনের জন্য। এখানে বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা কালার দিয়ে করছি। এ দেখো এই এতটা পোর্শনের জন্যই কিন্তু সবসময়, এই পোর্শনটার জন্যই সবসময় দন্ত সংকেত দেওয়া হয়ে থাকে। তো এই পোর্শনটার জন্য এখানে দেখো কি দেওয়া রয়েছে? ইনসাইজার। কোন অপশানটাতে রয়েছে? দেখো 2, 1, 2, 3 হবে। দেখো প্রথম অপশানটাই দেওয়া রয়েছে ইনসাইজার 2/2। 2/2 মানে এই দেখো ইনসাইজার এখানে 4টা রয়েছে, মানে এই যে অর্ধেক, মানে ধরো নিচের দিকের পাটির অর্ধেক পোর্শনে এপাশে দুটো ইনসাইজার, ওপাশে দুটো ইনসাইজার, ক্যানাইন এপাশে একটা ওপাশে একটা, প্রিমোলার এপাশে দুটো এপাশে দুটো, আর মোলার এপাশে 3টা এপাশে 3টা। তো এই জন্য এইভাবে দন্ত সংকেত দেওয়া রয়েছে, ইনসাইজার 2/2, ক্যানাইন 1/1। এটা দেখো পুরোটা টোটাল যোগ করলে তোমরা পাবে 16। আর 16 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, কারণ এই মাড়িতে যতগুলো এই মাড়িতেও ততগুলো, তাহলে তখন হয়ে যাবে 32টা দাঁত
টোটাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে স্থায়ী দন্ত সংকেত, মানে আমাদের যখন দ্বিতীয়বার দাঁত বেরায় তখন এই দন্ত সংকেতটা দেখা যায়। কিন্তু আমাদের যখন জন্মের 6 মাস থেকে 12 মাস বয়স সেই সময়ে দাঁত বেরায়, সেই দাঁতগুলো পড়ে যায়, সেই দাঁতগুলোকে কি বলা হয়? দুধে দাঁত বলা হয়। তো এই দুধে দাঁত কীরকম টাইপের হয় দেখো, দুধে দাঁতের সংকেতটাও এখানে ভালো করে তোমরা দেখে রাখবে। দুধে দাঁত যখন হয় তখন আমাদের প্রিমোলারটা থাকে না, ঠিক আছে, প্রিমোলারটাও থাকে না, আর মোলারও একটা করে কম থাকে। তো সেই জন্য এখানে তখন সেই দুধে দাঁতের সংকেত কোনটা হয়ে যাবে? এই অপশানটা হবে 2102। এখানে দেখো একটা পার্টিতে 4টা ইনসাইজার আর 2টো ক্যানাইন আর 4টে হচ্ছে মোলার, টোটাল তাহলে এখানে 4 4 8 9 10টা, আর একটা পার্টিতে 10টা, টোটাল তাহলে দুধে দাঁত কতগুলো হয়? আমাদের 20টা। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা পুরোটাই। এখানে কিন্তু দুধে দাঁতের সংকেতও দেওয়া রয়েছে আর স্থায়ী দন্ত সংকেতও দেওয়া রয়েছে। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ, আরও দাঁত থেকে একটা প্রশ্ন রয়েছে যে মানুষের দন্ত কীরকম প্রকৃতির হয়। ড্যাশ 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 দেওয়া রয়েছে। তো হেটারোডন্ট, থেকোডন্ট, প্লিউরোডন্ট, হেটারোডন্ট, প্লিউরোডন্ট, ডাইফিরন্ট। দেখো যেই অপশানগুলোতে প্লিউরোডন্ট রয়েছে এইগুলো অপশানগুলো হবে না একটাও। তো তাহলে কি কি রয়েছে আমাদের যে দাঁত? হেটারোডন্ট, থেকোডন্ট আর ডাইফিরন্ট। কেন বলা হয় এটাও জানতে হবে। তো হেটারোডন্ট মানে দেখলে আমাদের দাঁত কি কি প্রকৃতির আমরা দেখলাম, 4 ধরনের দাঁত, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই 4 ধরনের দাঁত হয়। তো 4 ধরনের দাঁত হওয়ার জন্য যেহেতু আলাদা আলাদা টাইপের দাঁত হয় সেই জন্য আমাদের দাঁতকে কি বলা হয়? হেটারোডন্ট। হেটারো মানে আলাদা, তো বিভিন্ন ধরনের দাঁত হয় বলে। থেকোডন্ট কেন বলা হয়? কারণ আমাদের দাঁত সবসময় মাড়ির সাথে যুক্ত থাকে। আর ডাইফিওডন্ট কেন বলা হয়? আমাদের পুরো জীবনচক্রে, মানুষের পুরো জীবনচক্রে দুবার দাঁত ওঠে। একবার 6 মাস বয়সের পর থেকে দাঁত ওঠে, সেটা 10-11 বছর বয়সে সেই দাঁতটা পড়ে যায়। তারপরে আবার সেই সময় আবার নতুন করে দাঁত ওঠে, যেটা 32টা দাঁত। তো সেই সময়ে দাঁতটা কিন্তু পুরো জীবনকাল পর্যন্ত থাকে, শেষ মানে বার্ধক্য বয়স পর্যন্ত। তাহলে এই কারণেই কিন্তু আমাদের দাঁতকে ডাইফিওডন্ট বলা হয়। ডাই মানে 2, আর দুবার দাঁত ওঠে বলে পুরো জীবনচক্রে ডাইফিওডন্ট। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তর। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা দেখো দেওয়া রয়েছে, তোমাদের এই ধরনের প্রশ্ন আগেরবারে একটা পরীক্ষাতে এসেছিলো, আমি POIQ কিন্তু রেখেছি, তোমরা দেখবে POIQ এর প্রশ্নগুলো দেখলে তোমাদের আরও অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। 7এর প্রশ্ন দেখো রয়েছে, পাইরোলিক স্ফিংটার দেখা যায় কোথায়? তো পাইরোলিক স্ফিংটার আগে যদি আমরা দেখো পাকস্থলীর যদি পুরো গঠনটা দেখি, পাকস্থলীর যে এই অংশটা গ্রাসনালীর অংশ, তারপরের এই অংশটাকে বলা হয় ফান্ডাস, এই অংশটাকে বলা হয় বডি, নিচের দিকের এই অংশটাকে বলা হয় পাইরোলিক অংশ। তো এই যে পাইরোলিক স্ফিংটার তাহলে কোথায় দেখা যাবে? এই যে পাইরোলিক যে অংশটা বা পাইরোলাস অংশটা রয়েছে, এই পাইরোলিক অংশের পরে যে অংশটা এটা হচ্ছে ডিওডিনামের অংশ, মানে ক্ষুদ্রান্তের যে প্রথম পার্ট ডিওডিনাম, সেই ডিওডিনামের অংশ। তাহলে এই যে পাকস্থলীর যে অংশটা পাইরোলিক অংশ আর ডিওডিনাম এর সংযোগস্থলে দেখো এই যে সবুজ রঙের যেটা তোমাদের এখানে দেখানো হচ্ছে, তো এই যে স্ফিংটারটাকে বলা হয় পাইরোলিক স্ফিংটার। এখানে তোমাদের ছবিটা খুব সুন্দর ছবি একটা পেয়েছি সেই জন্য রেখেছি। তাহলে এখান থেকেই বুঝতে পেরেছো অপশান কোনটা হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে, ডিওডিনাম আর ক্ষুদ্রান্তের যে পাকস্থলীর যে পাইরোলিক অঞ্চল রয়েছে তার সংযোগস্থলে। ডিওডিনাম মানে ক্ষুদ্রান্তের ডিওডিনাম আর পাকস্থলীর যে পাইরোলিক অঞ্চল রয়েছে তার সংযোগস্থলে তাহলে অবস্থিত পাইরোলিক স্ফিংটার। দেখো এর পরেই মনে হয় POIQ রয়েছে, দেখো যেটা POIQ ইলিওসিকাল কপাটিকার অবস্থান। এটা আগেরবারেও তোমাদের পরীক্ষাতে এসেছিলো। ইলিওসিকাল কপাটিকা কোথায় থাকে? ক্ষুদ্রান্ত আর বৃহদন্তের সংযোগস্থলে থাকে ইলিওসিকাল কপাটিকা, যেটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রান্তের যে শেষ অংশ যেটাকে বলা হয় ইলিয়াম আর বৃহদন্ত এর সংযোগস্থলে থাকে। তাহলে অপশান এখানে যেটা দিয়েছে তোমাদের অপশানগুলো এগুলোই ছিল, তাহলে ক্ষুদ্রান্ত বৃহদন্তের সংযোগস্থল হবে। আর এক্সাক্ট যদি জানতে চাই তাহলে কি বলবে? ইলিয়ামটা কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। ক্ষুদ্রান্তের ইলিয়াম আর বৃহদন্ত এর সংযোগস্থলেই রয়েছে ইলিওসিকাল কপাটিকা। দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় কোন কোষ থেকে? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, চিপ কোষ থেকে, প্যারাইটাল কোষ থেকে, জি কোষ থেকে, আর্জেন্টাফিন কোষ থেকে। পাকস্থলীর মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে এবং বিভিন্ন ধরনের কোষ থেকে বিভিন্ন পদার্থ খরিত হয়। তার মধ্যে চিপ কোষ যেটা, এই চিপ কোষের অপর একটা নাম পেপটিক কোষও বলা হয়, যেখান থেকে খরিত হয় পেপসিনোজেন।
পেপসিনোজেন বা পেপসিন যেটাকে বলা হয়, তো সেটাই পেপসিনোজেনটাই পরে সক্রিয় পেপসিনে পরিণত হয়, তো সেটা। আর প্যারাইটাল কোষের অপর একটা নাম অক্সিনটিক কোষ। এই কোষটা থেকেই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। তাহলে অপশান হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2-এর অপশানটা, যেটা হচ্ছে প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ দুটোই এর নাম। তো এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। জি কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন নামক হরমোন খরিত হয়। আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন, সোমাটোস্ট্যাটিন এই ধরনের হরমোনগুলো খরিত হয়। তো এইগুলো একটুখানি খেয়াল করে মনে রাখবে। পাকস্থলীর এই যে বিভিন্ন ধরনের কোষ থেকে কি কি খরিত হয় সেটা দেয়, মানে তোমাদেরকে করতে দেয়। এখানে যেটা বলার আরেকটা, এই যে পেপসিনোজেনটা অ্যাকচুয়ালি পেপসিনের যে নিষ্ক্রিয় অবস্থা সেটা, পেপসিনের নিষ্ক্রিয় অবস্থা। এবার এই পেপসিনোজেনের ওপর যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পরে, তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। তারপরে পেপসিনের যে কাজ থাকে, পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে, সেই কাজটাই হয়। তাহলে এখানে এই যে পেপসিনোজেন, এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় কোন কোষ থেকে? চিপ কোষ থেকে, বা যেটাকে পেপটিক কোষও বলা হয়। তো এই জায়গাটাও খেয়াল রাখবে। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, ক্যাসেল বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয় কোথা থেকে? ক্যাসেলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়, এটা যেটা হবে পাকস্থলীর প্রাচীর থেকে কিন্তু এটা খরিত হয়। এই যে ক্যাসেলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের অন্ত্রের মধ্যে যে ভিটামিন বি12 থাকে বা ভিটামিন বি12 সংশ্লেষিত হয়, সেটাকে শোষিত করতে সাহায্য করে। আর ভিটামিন বি12 যদি শোষণে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আমাদের পারনিশিয়াস অ্যানিমিয়া মানে এই ধরনের অ্যানিমিয়া যে লক্ষণগুলো দেখা যায়। ওই ক্যাসেলস বর্ণিত ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা পাকস্থলী প্রাচীর থেকে খরিত হয়, এটা ভিটামিন বি12 শোষণে সাহায্য করে। এটাও মাঝে মধ্যে আসে পরীক্ষাতে, ভালো করে দেখবে। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিত্তনালী অগ্ন্যাশয় নালীর সাথে যে অঞ্চলে মিলিত হয় তাকে কি বলা হয়? হেপাটিক পোর্টাল, পিত্তথলি, ক্ষুদ্রান্ত, অ্যাম্পুলা অফ ওয়াটার। দেখো পিত্তনালী, এখানে দেখো ওপরের ছবিটাতে আমি দেখাচ্ছি, এই তোমাদের পিত্তনালী। এটা পিত্তনালীটা কোথা থেকে সৃষ্টি হয়? যকৃৎ থেকে, লিভার থেকে সৃষ্টি হয়। এখানে পিত্তনালীর যে ডাক্টটা রয়েছে সেটাকে বা নালীটা রয়েছে সেটাকে কি বলা হয়? দেখো কমন হেপাটিক ডাক্ট বলা হয়। নেক্সট যেটা রয়েছে দেখো, এই যে নালীটা এসে পিত্তথলি যেখানে রয়েছে, সেই পিত্তথলির ওখানে অন্য একটা নালী দিয়ে যুক্ত হয়েছে। এই নালীটার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট বলা হয় এটাকে। নেক্সট যেটা, এই সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলিত হয়ে যে ডাক্টটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্ট বা সাধারণ পিত্ত নালী যেটাকে বলা হচ্ছে, এই সাধারণ পিত্ত নালী আর অগ্ন্যাশয়ের নালী মিলিত যেখানে হচ্ছে সেটাকে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ওয়াটার বলা হয়। যেটা দেখো এখানে এই যে পিত্তনালী আর এটা অগ্ন্যাশয়ের নালী মিলিত হয়ে এই ক্ষুদ্রান্তের ডিওডিনাম অঞ্চলে এই জায়গাটাতে মিলিত হয়েছে। আর এই জায়গাটাকে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ওয়াটার। তো তাহলে এখানে বুঝতে পেরেছো উত্তর কি হবে? হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ওয়াটার, অর্থাৎ অপশান যেটা ডিটা হয়ে যাবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, কুফার কোষ কোথায় পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারে বারে পরীক্ষাতে আসে। তো কুফার কোষ পাওয়া যায় এটা যকৃতে। দেখো যকৃতে বিভিন্ন ধরনের সেল থাকে। যকৃতের যদি এখানে দেখো, যকৃতের একটা খণ্ড প্রস্থচ্ছেদের ছবি দেওয়া হয়েছে। এখানে এরকম ধরনের হেপাটোসাইট কোষগুলো থাকে। হেপাটোসাইট কোষের মধ্যে এরকম কুফার সেলগুলো থাকে। এই কুফার সেলগুলোর কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা বা জীবাণুকে ধ্বংস করা। এটা কুফার কোষের কাজ। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, অবস্ট্রাকটিভ জন্ডিস কি কারণে হয়?
দেখো জন্ডিস কখন হয়, যদি কোনো কারণে পিত্তরঞ্জকের পরিমাণ বেড়ে যায়। পিত্তরঞ্জক কী করে, আমাদের মলমূত্র এগুলোর যে বর্ণ সেটাকে কিন্তু মলমূত্রের যে বর্ণ হয় সেটাকে মানে ওই বর্ণটা হওয়ার জন্যই পিত্তরঞ্জক দায়ী। তো সেই পিত্তরঞ্জক যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হয় তখন সেগুলো আমাদের চামড়ার নিচে আমাদের পুরো শরীরে জমা হতে থাকে, তখন আমাদের চামড়া আর চোখ এগুলো হলুদ হয়ে যায়। তো এটাকে মানে স্কিনটাও হলুদ দেখায় আর চোখটাও হলুদ হলুদ হয়ে যায়। তো এই ধরনের লক্ষণগুলো, এছাড়া আরও বিভিন্ন ধরনের লক্ষণ থাকে, মোটামুটি বাইরে থেকে এটা দেখলেই অনেক সময় মানে গেস করা হয় যে এটা জন্ডিস রোগ হতে পারে। তো সেই জন্ডিস রোগ যেটাকে পাণ্ডু রোগ নামেও জানা হয়, তো এই জন্ডিস রোগের 4 ধরনের জন্ডিস রোগ রয়েছে। তার মধ্যে এখানে একটা দেওয়া হয়েছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই অবস্ট্রাকটিভ জন্ডিস কী কারণে হয়, তো লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে একটা প্রথম অপশান দেওয়া রয়েছে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে, দ্বিতীয় অপশান দেওয়া রয়েছে কোনো রোগের কারণে পিত্তরঞ্জক বেশি ক্ষরণ হলে, যকৃৎ নালী বাধাপ্রাপ্ত হলে, যকৃৎ ভাইরাস বা প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হলে। তো দেখো এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে অপশান সি এরটা বা 3 নম্বর অপশান, যেটা যকৃৎ নালী যদি বাধাপ্রাপ্ত হয় তবেই কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। অবস্ট্রাক্ট মানে বাধাপ্রাপ্ত হচ্ছে যকৃৎ নালী বা যেটাকে পিত্তনালী বলা হয়, ওটা যদি বাধাপ্রাপ্ত হয় তখন পিত্তরঞ্জক বেশি পরিমাণে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে, পিত্তনালী দিয়ে বেরোতে না পারলে তো তখন সে কারণেই কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। আর লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়ার কারণে, অতিরিক্ত পরিমাণে যদি লোহিত রক্তকণিকা ধ্বংস হয় সে কারণে যদি জন্ডিস হয়ে থাকে সেটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক। আর যকৃৎ ভাইরাস বা প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হলে এটাকে টক্সিন জন্ডিস বলা হয়, টক্সিন। আর হচ্ছে গিয়ে মোটামুটি 4 ধরনের জন্ডিসের মধ্যে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিস যকৃৎ নালী বাধাপ্রাপ্ত হলে এটা। চলো পরের প্রশ্নে যাই। নেক্সট রয়েছে দেখো ব্রুনার্স বর্ণিত গ্রন্থি কোথায় দেখা যায়, তো ব্রুনার্স বর্ণিত গ্রন্থি ক্ষুদ্রান্তে দেখা যায়। ক্ষুদ্রান্তের এখানে দেখো 4টে অপশানই ক্ষুদ্রান্তই দেওয়া রয়েছে। ক্ষুদ্রান্তের সাবমিউকোসা স্তরে দেখা যায় ব্রুনার্স বর্ণিত গ্রন্থি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আছে। চলো পরের প্রশ্নে দেখা যাক। দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে, এই যে সিকোয়েন্স কোনটা সঠিক ক্রম সেটা নির্বাচন করতে বলা হয়। এখানেও দেওয়া রয়েছে কোনটা সঠিক ক্রম। দেখো সেদ্ধ শ্বেতসারে যদি টাইলিন দেওয়া হয় সেটা মল্টোজ উৎপন্ন হয়, সেখানে মল্টোজের ওপর মল্টেজ উৎসেচক দিলে এরিথ্রোডেক্সটিন হয়, এটা ভুল। নেক্সট রয়েছে দেখো এরিথ্রোডেক্সটিনে মল্টেজ দিলে মল্টোজ হয় আর টাইলিন দিলে সেদ্ধ শ্বেতসার হয়, এটাও ভুল। নেক্সট যেটা রয়েছে দেখো সেদ্ধ শ্বেতসারে টাইলিন দিলে সেটা এরিথ্রোডেক্সটিন হয়, সেখানে আবার টাইলিন উৎসেচক দিলে মল্টেজ পরিণত হয়, সেই মল্টোজের উপর মল্টেজ উৎসেচক দিলে গ্লুকোজ উৎপাদন হয়। এটাই কিন্তু তোমাদের সঠিক ক্রম রয়েছে, অর্থাৎ এখানে সঠিক আনসার যেটা হয়ে যাবে এই 3 নম্বর অপশানটাই সঠিক হয়ে যাবে। তোমাদেরকে কিন্তু এই ধরনের সিকোয়েন্স পরীক্ষাতে প্রচুর দেওয়া হয়, তো এই ধরনের সিকোয়েন্সগুলো ভালো করে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো তোমাদের পিওয়াইকিউ একটা দিয়েছি, বলতে পিওয়াইকিউতে এই ধরনেরই একটা সঠিক ক্রম ছিল। তো দেখো এখানে অপশানগুলো দিয়েছে মুখবিবরে লালারসে অ্যামাইলেজ থেকে গ্লুকোজ, মল্টোজ। নেক্সট মুখবিবরে লালারসের অ্যামাইলেজ, মল্টেজ, গ্লুকোজ, ল্যাকটোজ। মুখবিবরে অ্যামাইলেজ, মল্টেজ, গ্লুকোজ, অ্যামাইলেজ। নেক্সট রয়েছে মুখবিবরে লালারসের অ্যামাইলেজ, সেখানে মল্টোজ উৎপন্ন হয়, সেখানে মল্টেজ দিলে গ্লুকোজ। এখানে অপশান ডি এরটাই সঠিক। আমাদের মুখ গহ্বরের মধ্যে স্যালিভারি অ্যামাইলেজ থাকে, যেটাকে আমরা টাইলিন বলি, সেই টাইলিনটা অ্যাকচুয়ালি মল্টোজ উৎপাদন করে, সেই মল্টোজের ওপর যদি মল্টেজ উৎসেচক দেওয়া হয় সেটা 2 অণু গ্লুকোজ উৎপাদন করে, এটাই হয়ে যাবে সঠিক ক্রম। এই ক্রমটারই অন্য একটা সিকোয়েন্স আমি দিয়েছিলাম এর আগের প্রশ্নটাতে, ভালো করে একটু দেখে নেবে। আচ্ছা দেখো এরপরে তোমাদের আরও একটা পিওআইকিউ দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এ ধরনের সত্য মিথ্যা নির্বাচন করতেও দেওয়া থাকে। 4টে বিবৃতি দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকে। তো দেখো প্রথম বিবৃতি দেওয়া রয়েছে মল্টেজ শ্বেতসার জাতীয় খাদ্য ভাঙে। দ্বিতীয়টা দেওয়া রয়েছে লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্য ভাঙে। পেপসিন তেল জাতীয় খাদ্যকণা বিশ্লেষণ করে। সুক্রোজ শুধুমাত্র সুক্রোজের ওপর ক্রিয়াশীল। এর মধ্যে প্রথমটা ভুল হবে, কারণ মল্টোজের ওপর ক্রিয়া করে
শ্বেতসারের ওপর ক্রিয়া করে না। লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্য ভাঙে, ঠিক আছে। পেপসিন তেল জাতীয় খাদ্য ভাঙে, ভুল। আর সুক্রেজ শুধু সুক্রোজের ওপর ক্রিয়াশীল, এটা কিন্তু ঠিক। তাহলে এই অপশানটা যেখানে রয়েছে ফলস ট্রু, অপশান ডি রয়েছে, এটাই কিন্তু সঠিক আনসার তোমাদের। তো চলো নেক্সট যেটা রয়েছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন দেখো, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাক্কাস অ্যান্টেরিকাস কি? আন্ত্রিক রস। এটা কিন্তু এই সাক্কাস অ্যান্টেরিকাস বা আন্ত্রিক রস, এটা কিন্তু স্বল্প ক্ষারীয় হয়, স্বল্প ক্ষারীয়। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নও দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকে যে এরকম একটা রিয়াকশানের মতন দেবে বা কোনটা থেকে কি উৎপন্ন হয় এবং সেখানে অ্যাকচুয়ালি কোন উৎসেচক কাজ করে বা কী কাজ করে সেটাকে এ বি করে এখানে দেওয়া হয়েছে, এক্স ওয়াই থাকে। তো এগুলোকে শনাক্ত করতে বলা হয়েছে, এ আর বিকে শনাক্ত করতে বলা হয়েছে। এখানে দেখো তোমাদের সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। বৃহৎ স্নেহদ্রব্য, সেটা স্নেহদ্রব্যের অপদ্রব্য সৃষ্টি করে আর সেখান থেকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল উৎপন্ন হয়। অর্থাৎ বুঝতেই পারছো এখানে ফ্যাট ভাঙার যে স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে। ফ্যাটের ওপর বৃহৎ যে ফ্যাট কণাগুলো বা স্নেহদ্রব্য হয় তার উপর যদি পিত্ত লবণ কাজ করে তখন সেটা স্নেহদ্রব্যের অপদ্রব্য সৃষ্টি হয় এবং তারপর যদি লাইপেজ ক্রিয়া করে তখন সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক। দেখো প্রথম অপশানটাতেও একই অপশান দেওয়া রয়েছে কিন্তু সিকোয়েন্সটা ভুল, এ আর বি এর সিকোয়েন্সটা, সেই জন্য ওটা হবে না। দ্বিতীয়টাই ঠিক হবে। আচ্ছা, পিত্ত লবণ আমাদের কী কী রয়েছে? সোডিয়াম টোরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট, এগুলো একটু মনে রাখবে। সোডিয়াম টোরোকোলেট আর একটা সোডিয়াম গ্লাইকোলেট। তাহলে এই দুটোই তোমাদের হচ্ছে পিত্ত লবণ, একটুখানি দেখে নেবে নামগুলো। নেক্সট দেখো রয়েছে একটা এরকম ধরনের তোমাদের ছবি দেওয়া প্রশ্ন থাকতে পারে, যে ছবি দিয়ে দেওয়া হয়েছে সেখানে এ বি সি ডি, এগুলো সিবিএসসি বোর্ডে এই ধরনের প্রশ্ন বেশি থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। তো নিম্নের চিত্রটা থেকে এ বি সি ডি শনাক্ত করতে বলা আছে। এটা অ্যাকচুয়ালি জিভের কোন অংশে কোন স্বাদ আমরা পাই সেটাই বলতে বলা হয়েছে। এখানে দেখো প্রথম যেটা রয়েছে যে এ, আচ্ছা মুখে, এখানে একটা তোমরা প্রবাদ বাক্য মনে রাখলে খুব ভালো হয়, যেটা হচ্ছে গিয়ে বলা হয়ে থাকে যে মুখের সামনে মানে মিষ্টি কথা বলে এবং পেছনে কিন্তু মানুষ তেতো কথা বলে বা মানে পেছনে বদনাম করে কিন্তু মুখের সামনে মিষ্টি কথা বলে। তো সেই কথাটাই যদি তোমরা এখানে মনে রাখো, এখানে কিন্তু অনেকটা তোমাদের কাজ মানে তোমাদের কোন অংশ কি স্বাদ গ্রহণ করে জীব সেটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তো কেন বলছি দেখো, জীবের যে অগ্রভাগ এটা হচ্ছে মিষ্টি স্বাদ গ্রহণ করে। তাহলে এই যে মুখের সামনে আমরা মিষ্টি কথা মানে মানুষ মুখের সামনে মিষ্টি কথা বলে, তো সেই কারণে এখানে অপশান এতে তাহলে যেটা হবে মিষ্টি, ঠিক আছে। মুখে জীবও কিন্তু মুখের সামনের অংশ দিয়ে মিষ্টি স্বাদ গ্রহণ করে। এরপরে তারপরের অংশটা দেখো, বি যে পার্টটা, এই বি যে পার্টটা থেকে এখান থেকে মুখ হচ্ছে গিয়ে নোনতা স্বাদ গ্রহণ করে। তাহলে প্রথমেরটা হয়ে গেল মিষ্টি, তারপরে নোনতা বা লবণাক্ত যেটাকে বলা হচ্ছে। সি পার্ট যেটা রয়েছে এখান থেকে টক স্বাদ গ্রহণ করে, আর ডি একদম পেছনে তেতো স্বাদ গ্রহণ করে। তাহলে এইটা অপশান সিটা হয়ে যাবে সঠিক আনসার। আর এখান থেকে বুঝতে পারছো যেটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম, যে সামনে তাহলে মিষ্টি কথা আর পেছনে তেতো কথা। তো এটাই মনে রাখলে কিন্তু তোমাদের অনেকটা এটা করতে সুবিধা হবে। তো চলো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে 21-এর প্রশ্ন, প্রদত্ত বিবৃতি, এখানে যেটা বিবৃতি আর যুক্তি দেওয়া রয়েছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পিওআইকিউতে ছিল, দেখে নাও। তো বিবৃতি দেওয়া থাকবে, তার মধ্যে যুক্তি দেওয়া থাকবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। এখানে দেখো একটা বিবৃতি দেওয়া রয়েছে, যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নকার বলা হয়। যুক্তিতে দেওয়া রয়েছে যকৃৎ নিঃসৃত পিত্তরসে প্রচুর পরিমাণে উৎসেচক থাকে এবং সেটি সহজেই শর্করা, প্রোটিন, ফ্যাটের পরিপাক ঘটায়। তো এখানে যে যুক্তিটা সেটা কিন্তু ভুল। যকৃতের মধ্যে যে পিত্তরসে কিন্তু কোনো উৎসেচক থাকে না, কিন্তু যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয়, এটা ঠিক। তার মানে বিবৃতি ঠিক আর যুক্তিটা ভুল, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার।
দেখো 22 যে প্রশ্নটা রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, তোমাদের কিন্তু এই ধরনেরও প্রশ্ন থাকে। বাম স্তম্ভ ডান স্তম্ভ, এখানে আমি কিভাবে উত্তরটা করছি দেখো। ব্রুনার্সের গ্রন্থি কোথায় থাকে? একটু আগে বলেছিলাম ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের পার্ট এখানে কোনটা রয়েছে? ডিওডিনাম। তার মানে ডিওডিনামের অংশ এটা। এরপরে আইলেটস অফ, তাহলে একেরটা 2 অপশান হবে। দেখো একেরটা 2টো অপশানে একেরটা 2 রয়েছে, এটা একটা আর এটা একটা, তাহলে বাকি 2টো অপশান হবে না। এই 2টো অপশান আগেই এলিমিনেট হয়ে গেল, তাহলে বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এরপরে দ্বিতীয়টা দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়। আচ্ছা সবগুলো না জানলেও দেখো বি এরটা একটাই অপশান রয়েছে, বি এর দাগের অপশান, তাহলে এটাই হয়ে যাবে সঠিক আনসার, বাকিগুলো দেখার দরকার নেই। এখানে এইভাবে হয়েছে বলে এভাবে আমি শর্টে যাতে কম সময়ের মধ্যে করতে পারি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে। কিন্তু তোমাদের অনেক সময় কনফিউশন করার জন্য সমস্ত অপশানগুলোতে একই রকম দেওয়া থাকে। তো ধরো বিয়েরটাও দেখলে দুটোই 1 1 দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আরও অপশান তোমাদেরকে কিন্তু দেখতে হবে মিলিয়ে। তো এটা তাহলে হয়ে গেছে। চলো পরের প্রশ্নটা যাই। পরের প্রশ্নটা রয়েছে দেখো আরও একটা পিওয়াইকিউ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো এবং এটাতে কিন্তু অনেক কনফিউশান থাকে। একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছো, কোন এনজাইম গ্রুপটি তোমার টিফিনের পাচনে সাহায্য করবে? তো দেখো পাউরুটিতে কী থাকে? পাউরুটিতে যেহেতু শ্বেতসার থাকে বা কার্বোহাইড্রেট থাকে, তাহলে সেটা টাইলিন দ্বারা পরিপাক হবে। ডিমের মধ্যে প্রোটিনও থাকে, ফ্যাটও থাকে। এবার অপশান দেখো ডি এরটা, যেটা অপশান ডি এর মধ্যে আমি যদি টাইলিন, পেপসিন আর লাইপেজ করি, পেপসিন কিন্তু ডিমের যে প্রোটিন সেটাকে সম্পূর্ণ পরিপাক করতে পারবে না, কারণ পেপসিন কি করে প্রোটিনকে পেপটোন পর্যন্ত ভাঙে, তারপর আর ভাঙতে পারে না। তো সেই কারণে এখানে অপশান ডি নেওয়া যাবে না, এখানে কিন্তু অপশান সি তোমাদেরকে নিতে হবে, কারণ টাইলিনের সাহায্যে মানে সম্পূর্ণ পরিপাক করার জন্য কিন্তু যে এনজাইমটা সম্পূর্ণ পরিপাক করে সেটা নিতে হবে। টাইলিন কার্বোহাইড্রেটকে সম্পূর্ণ পরিপাক করবে, পেপসিন প্রোটিনকে পেপটোন পর্যন্ত ভাঙবে এবং টিপসিন প্রোটিনকে পুরোপুরি ভেঙে অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত পরিণত করবে। অপশান সি এখানে সঠিক আনসার হবে, অপশান ডি কিন্তু হবে না। ফ্যাটের কথা ভাবলে এখানে চলবে না। প্রোটিন, ডিমে যেহেতু বেশি প্রোটিন রয়েছে, সেই সম্পূর্ণ প্রোটিনটা কীভাবে পরিপাক হবে এবং তার সাথে কার্বোহাইড্রেট, তো সেই গ্রুপ এনজাইমই তোমাদেরকে নিতে হবে। অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট দেখো রয়েছে পরিপাকতন্ত্রের কোথায় অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না? অ্যামাইলোলাইটিক উৎসেচক কোথায় থাকে না? অ্যামাইলোলাইটিক উৎসেচক মানে কি? পরিপাককারী উৎসেচকের মধ্যে যেগুলো শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক করতে সাহায্য করে তাদেরকেই অ্যামাইলোলাইটিক উৎসেচক বলা হয়। তাহলে অ্যামাইলোলাইটিক উৎসেচক দেখো কোথায় থাকে না? পাকস্থলীতে থাকে না। পাকস্থলীর মধ্যে দেখো যকৃতের মধ্যে কোনো উৎসেচকই থাকে না। মুখগহ্বরের মধ্যে শুধুমাত্র শর্করা পরিপাককারী উৎসেচক থাকে, টাইলিন আর মল্টিজ এগুলো। আর পাকস্থলীর মধ্যে প্রোটিন পরিপাককারী উৎসেচকও থাকে, ফ্যাট পরিপাককারী উৎসেচকও থাকে। প্রোটিন পরিপাককারী থাকে পেপসিন আর ফ্যাট পরিপাককারী থাকে লাইপেজ। কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে তো সবগুলোই থাকে। ক্ষুদ্রান্তের মধ্যে প্রোটিন পরিপাককারী ট্রিপসিন থাকে আর লাইপেজ থাকে আর শর্করা পরিপাককারী উৎসেচক বিভিন্ন ধরনের যেটাকে হচ্ছে অ্যামাইলেজ বলা হয়, তো সেই ধরনের উৎসেচকগুলো থাকে। মানে ক্ষুদ্রান্তে যেহেতু খাদ্যের সম্পূর্ণ পরিপাক কমপ্লিট হয়, খাদ্যের পুরোপুরি পরিপাক সম্পূর্ণভাবে ক্ষুদ্রান্তের মধ্যে হয়, সেই জন্য ক্ষুদ্রান্তে সমস্ত ধরনের উৎসেচক থাকে। পাকস্থলীতে শর্করা পরিপাককারী উৎসেচক থাকে না, কিন্তু পাকস্থলীতে ফ্যাট পরিপাককারী আর প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে। মুখগহ্বরের মধ্যে শুধুমাত্র শর্করা পরিপাককারী উৎসেচক থাকে, যকৃতে কোনো পরিপাককারী উৎসেচক থাকে না। তাহলে এখানে দিয়েছে কোথায় অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না, মানে শর্করা পরিপাককারী উৎসেচক থাকে না, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তো চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এখানে আমি তোমাদেরকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দিয়েছি, কিন্তু এখানে আর যে অপশানগুলো দিতে পারিনি, আমি অপশানগুলো তোমাদেরকে লিখে দেবো, মানে যেটা সঠিক অপশান হবে সেটা লিখে দেবো। দেখো প্রথমে এখানে আলফা কোষ, তো এখানে আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন খরিত হয়। অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নামক যে হরমোনটা রয়েছে সেটা খরিত হয়। নেক্সট যেটা রয়েছে বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। আর জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়। আর পেপটিক কোষ থেকে পেপসিনোজেন খরিত হয়। তাহলে এখানে যে অপশানটা এভাবে হবে, একের দাগের একেরটা হবে খ, আর দুইয়েরটা হয়ে যাবে গ, আর তিনেরটা হয়ে যাবে ঘ, আর চারেরটা হয়ে যাবে ক। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অপশান হয়ে যাবে, এই অপশানটা যেখানে থাকবে সেটাই হয়ে যাবে সঠিক আনসার। তো চলো নেক্সট আমরা যাই।
নেক্সট প্রশ্ন দেখো, এই ধরনের ভেন ডায়াগ্রাম কিন্তু তোমাদের দেওয়া থাকে, ভেন চিত্র। এই ভেন চিত্রটা দেখে বলতে হবে কোনটা সঠিক, কোন ডায়াগ্রামটা সঠিক। দেখো এখানে দেওয়া রয়েছে চারটে, আমি চারটে রং দিয়ে চারটেকে ডিনোট করেছি, তো সেই চারটে রঙই এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে, এটা একটু রেড কালার দিয়ে করি, বুঝতে পারবে। দেখো পরিপাককারী উৎসেচক প্রথমেই দেওয়া রয়েছে, খতে দেওয়া রয়েছে অ্যামাইলোলাইটিক উৎসেচক, আর গতে দেওয়া রয়েছে লাইপোলাইটিক উৎসেচক, প্রোটিওলাইটিক উৎসেচক। অর্থাৎ পরিপাককারী উৎসেচক, শর্করা ভঙ্গকারী উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক আর ফ্যাট পরিপাককারী উৎসেচক। মানে এটা হচ্ছে ফ্যাট পরিপাককারী, এটা প্রোটিন পরিপাককারী। তো এবার এই যে ভেন ডায়াগ্রামের মধ্যে কোনটা সঠিক, দেখো প্রথমে কি বোঝাচ্ছে, পরিপাককারী উৎসেচক, তার মধ্যে রয়েছে অ্যামাইলোলাইটিক মানে শর্করা পরিপাককারী উৎসেচক, শর্করা পরিপাককারী উৎসেচকের মধ্যে রয়েছে যে ফ্যাট পরিপাককারী উৎসেচক, তার মধ্যে রয়েছে প্রোটিন পরিপাককারী উৎসেচক, এটা হবে না। দ্বিতীয়টাতে দেখো চারটেই মিক্সড রয়েছে, এটাও হবে না। আর চতুর্থটাতে রয়েছে যেটা পরিপাককারী উৎসেচক, তার মধ্যে কিছুটা অ্যামাইলোলাইটিক উৎসেচক, অ্যামাইলোলাইটিকের মধ্যে কিছুটা আবার লাইপোলাইটিকের মধ্যে কিছুটা আবার প্রোটিওলাইটিক, এটাও হবে না। যেটা সঠিক হয়ে যাবে সেটা অপশান 3-এরটা হয়ে যাবে সঠিক। কারণ কি, দেখো পরিপাককারী উৎসেচক আমাদের 3 ধরনের হয়। তার মধ্যে কি, তার মধ্যে অ্যামাইলোলাইটিক বা শর্করা পরিপাককারী উৎসেচক আলাদা, লাইপোলাইটিক বা ফ্যাট পরিপাককারী উৎসেচক আলাদা, প্রোটিওলাইটিক বা প্রোটিন পরিপাককারী উৎসেচক আলাদা। তাহলে আমাদের পরিপাককারী উৎসেচক এই 3 ধরনের মধ্যে কেউ কারোর সঙ্গে মিক্স করে না। প্রোটিওলাইটিক উৎসেচক কিন্তু শর্করা ভাঙতে পারে না, লাইপোলাইটিক উৎসেচকও শর্করা ভাঙতে পারে না বা প্রোটিন ভাঙতে পারে না। তো যে যার কাজ আলাদা, সেই জন্য অপশান 3-এরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভেন ডায়াগ্রামটা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চিত্র দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে। চলো পরের প্রশ্নে যাই। দেখো এখানে আবার বিবৃতি দেওয়া হয়েছে, কোন বিবৃতিটা সত্য কোনটা মিথ্যে সেটা বলতে হবে। তোমাদের এই ধরনের প্রশ্ন থাকে, দেখেছো PYQ। তো চলো দেখা যাক এখানে কোন বিবৃতি সঠিক কোনটা ভুল। দেখো প্রথম বিবৃতি দেওয়া রয়েছে, পিত্তরসে কোনো ধরনের উৎসেচক থাকে না, এটা অবভিয়াসলি সত্য, পিত্তরসে কোনো ধরনের উৎসেচক থাকে না। নেক্সট রয়েছে দেখো, পিত্ত লবণ নিষ্ক্রিয় লাইপেজকে সক্রিয় করে, এটাও কিন্তু সঠিক। নেক্সট যেটা রয়েছে দেখো, পাক রসের pH হলো 6 থেকে 6.5, যেটা ভুল। কারণ পাক রস বা পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, তো সেই কারণে তার যে pHটা কিন্তু হচ্ছে মানে পাকস্থলীর যে pHটা কিন্তু কম হয়। নেক্সট রয়েছে দেখো, পাক রসে HCl পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, এটা সঠিক। তাহলে এখানের মধ্যে যেটা এই যে উত্তরটা হবে সেটা দেখো, তাহলে 3টে মানে বিবৃতি 1, 2, 4 ঠিক, আর মাঝখানেটা ভুল। তাহলে অপশান A দেখো ওটাই রয়েছে, অপশান এটাই হবে। এক একটা বিবৃতি ও এক একটা সত্য, 2-এরটা সত্য, 3-এরটা মিথ্যা আর 4-এরটা কিন্তু সত্য। দেখো 28 নম্বর প্রশ্ন রয়েছে, পাকস্থলীর ভেতরে মিউকাস স্তরের ভাঁজকে কি বলা হয়ে থাকে। তো এখানে যেটা সঠিক অপশন হয়ে যাবে হচ্ছে, দেখো এখানে পাকস্থলীর ভেতরে একটা ছবি দিয়েছি, পাকস্থলীর ভেতরে অসংখ্য এরকম ভাঁজ থাকে, এগুলোকে গ্যাস্ট্রিক ফোল্ড ইংলিশে বলা হয়। এর আরও একটা নাম রয়েছে যেটাকে রুজি বা রুগী বলা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ধূমপায়ীদের লালারসে ড্যাশের আধিক্য দেখা যায়, ধূমপায়ীদের লালারসে থায়োসায়ানেটের আধিক্য দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো, একটা ক্রম নির্বাচন করতে দেওয়া হয়েছে, প্রোটিন, প্রাইমারি প্রোটিওজ, পেপটোন, অ্যাসিড মেটাপ্রোটিন, সেকেন্ডারি প্রোটিওজ। অর্থাৎ প্রোটিন ভাঙার যে বিভিন্ন স্টেপগুলো এখানে দেওয়া হয়েছে, কোনটার পর কোনটা হবে। দেখো প্রথমে প্রোটিন থেকে হয় অ্যাসিড মেটাপ্রোটিন, অর্থাৎ একের পরে 4 3টে অপশানে রয়েছে। এর পরেরটা হবে অ্যাসিড মেটাপ্রোটিনের পরে প্রাইমারি প্রোটিওজ। তাহলে দেখো এটা 3 নম্বর অপশানে এটা রয়েছে। প্রথমে প্রোটিন থেকে হয় অ্যাসিড মেটাপ্রোটিন, সেখান থেকে প্রাইমারি প্রোটিওজ, সেখান থেকে সেকেন্ডারি প্রোটিওজ, আর লাস্টে পেপটোন উৎপন্ন হয়। তো এটা কিন্তু প্রোটিন ভাঙার সঠিক ক্রম, যেটা পেপসিন উৎসেচকের কার্যকারিতার ফলে এই প্রোটিন থেকে পেপটোন উৎপন্ন হয়, সেই ক্রমটাই এখানে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, আমাদের দেহে কোন অ্যাসিড উৎপন্ন হয়। এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, আমাদের দেহে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। পাকস্থলীতে একটু আগে এই প্রশ্নটা দেওয়া ছিল অন্যভাবে। নেক্সট রয়েছে দেখো,
এই ধরনের তোমাদের কেস্ট বেসড প্রশ্ন থাকে। তো এখানে তো বিভিন্ন ইনফরমেশান দেওয়া হবে, সেখানে জিনিসটা কি সেটা বলতে হবে। যেমন এখানে দেখো দেওয়া হয়েছে এক্স হলো কার্বোহাইড্রেট শোষণের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়। এই শোষণ পদ্ধতিতে সোডিয়াম আয়ন শোষিত হয়। এই প্রোটিনকে সিম্পোর্টস প্রোটিন বলা হয়। এক্স কী ধরনের শোষণ কৌশল? তো এখানে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে গ্লুকোজ সোডিয়াম সহপরিবহন। গ্লুকোজের সাথে সোডিয়াম সিম্পোর্টস পদ্ধতিতে বা একটা বাহক প্রোটিনের মাধ্যমে শোষিত হয়। তো সেটাকেই বলা হয় গ্লুকোজ সোডিয়াম সহপরিবহন পদ্ধতি। তো চলো নেক্সট যে প্রশ্নটা রয়েছে দেখো, স্বাদ গ্রহণে সাহায্যকারী নার্ভ কোনটি? স্বাদ গ্রহণে সাহায্যকারী নার্ভ গ্লসোফ্যারিঞ্জিয়াল। এরপরে দেখো আজকের লাস্ট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, ফ্যাট শোষণের প্রধান পথটি হলো, ফ্যাট শোষণের প্রধান পথ কোনটা? ল্যাকটিয়াল। এখানে হয়ে যাবে সঠিক আনসার। তো এগুলোই ছিল তোমাদের প্রশ্ন। আজকের প্রশ্নগুলো কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলে যেও না। আর পিডিএফ চাইলে অবশ্যই বঙ্গবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, ওখানে আমি ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিই। আজকে এখানেই ভিডিও শেষ করছি, টাটা।